সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সরকার বিরোধী বা সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপি যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরী। তার 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আদালতে। তাকে সন্দেহভাজন হিসেবে 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়। সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে খিলক্ষেত নগরীর খিলক্ষেত এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে, এই কথা ইতিমধ্যে সবারই জানা। এছাড়াও আরও তার ব্যক্তিগত কর্মী মোহাম্মদ আসাদ এবং গাড়ি চালক আলামিনকেও আটক করে মেট্রো রোডে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই বিষয়টি নিয়ে এখন বেশ তোলপাড় আলোচনা চলছে, কিন্তু এদিকে বিএনপি বলছে যে বহির্বিশ্বে বিএনপিকে এক ধরনের কোণঠাসা করার চেষ্টা ক্ষমতাসীন দলের এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে। দলটি মনে করছে যে 5ই জানুয়ারি নির্বাচনের পরে বিএনপি জামাত জোটের উপরে পশ্চিমা দেশ সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের একচেটি সমর্থন ছিল, সেটা এখন আর নেই। এই অবস্থায় প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যে বিএনপি, তার উপর থেকে এই দেশগুলোর সমর্থন যাতে আরও কমে যায় সেই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ বিএনপি থেকে আসছে। কিন্তু আওয়ামী লীগ বলছে যে ইসরায়েলের মতো একটি নিষিদ্ধ দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে তারা দেশের এক ধরনের পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করেছে বা করছে। আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন যারা নাইম ইসলাম খান, সাংবাদিক, স্বাগত আপনাকে। রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, স্বাগত আপনাকে। নাইম ভাই, আলোচনাটা বেশ কয়েকদিন ধরেই চলছে এবং এটা একটা কনসিকুয়েন্সের দিকে যাচ্ছে। আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে যে উনি একটা খুবই গুরুত্বপূর্ণ নেতা বিএনপির, এবং সে কারণেই কৌতূহল সব জায়গায় আলোচনা। হ্যাঁ, বিশেষ করে ওনার এই গুরুত্বপূর্ণ পজিশনটা মিলেছেই কিছুদিন হলো, জি। সো এই জন্য চোখে পড়ছে বেশি। একটা কথা বলি যে আমরা এখনো 2-3টা জিনিস জানি না। 2-3টা জিনিস জানিগুলি আগে বলি। যে আমরা জানি যে উনি ইসরায়েলি একজন, আমি বলবো যে মধ্যম সারির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির সাথে তার একটা প্রাতিষ্ঠানিক পরিচয় আছে। তার সাথে উনি দেখা করেছেন, এবং এই দেখা করাটা খুব একেবারে সাদামাটা দেখা করা না, একেবারে মাল্যভূষিত হয়ে ছবি তোলা। এবং সেখানে একটা আছে, একটা সেমিনার হয়েছে। এই সেমিনারের সাথে মাইনরিটির সমস্যা নিয়ে তারা যে কাজ করেন, এই ভদ্রলোক, আমি সাফাদি নিজে কাজ করেন। এখন হচ্ছে কি, সাফাদির কাজের একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে। আমরা জেরুজালেম অনলাইন থেকে 2015 সালেরও তার দেওয়া ইন্টারভিউতে বাংলাদেশের রেফারেন্স পাই। বাংলাদেশ কিন্তু অনেক ভুলভ্রান্তি কিন্তু আমরা রিপোর্ট করেছি, তার কথাবার্তার মধ্যে ভুল। যেমন ধরেন, সাফাদির ইন্টারভিউতে আছে যে 2006 সালে বাংলাদেশে মুসলিম ব্রাদারহুড ক্ষমতা নিয়েছে, ওই ইন্টারভিউতেই আছে। না, 2006 সালে তো কেউ ক্ষমতাই নেয় নাই, বিএনপির ক্ষমতার এটা শেষ দিক ছিল। এখানে হঠাৎ করে কোথায় তিনি পেলেন যে মুসলিম ব্রাদারহুড ক্ষমতা নিল? এটা একটা এরকম, কিন্তু বিএনপির উচ্চারণও ঠিক ছিল না, পিএনবি এরকম একটা বলা আছে। সুতরাং এইগুলিও কিন্তু আছে, কিন্তু আবার সুস্পষ্টভাবে আছে যে 2014 সালের ইলেকশনটা ওয়াজ স্টোলেন। এই জায়গাটাতে কিন্তু আবার ছিমছাম এর আগের গুলিতে। সো খুব আমি উড়িয়েও দিতে পারছি না, আবার খুব সিরিয়াসলি নেওয়ার ক্ষেত্রেও তথ্যপাত্র নাই। তো এইরকম একটা যে আবার উড়িয়ে দিতে পারছি না, আরও কারণ হলো যে এটা কিন্তু একটি রিপোর্ট না। এই শিপন ঘোষের আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তিনি মোটামুটি আমাদের এখানে মাইনরিটি রাইটস নিয়ে কাজ করেন মূলত। এখন বেশিরভাগ সময় ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়াতে থেকে নানা রকম লবিং করেন। শিপন ঘোষের সাথে আমাদের সাংবাদিকরা টেলিফোনে কথা বলেছেন। উনি যে দুর্লভ তাও না, টেলিফোনে কথা বলেন, এবং উনি অস্বীকারও করছেন না। তবে উনি যেটুকু বলেছেন যে আসলাম চৌধুরীকে উনি জানেন থ্রু ফেসবুক, এবং আসলাম চৌধুরীও সহানুভূতিশীল মাইনরিটি রাইটস ইত্যাদি নিয়ে। উনি যখন দিল্লিতে আসলাম চৌধুরী যায়, উনি তাকে অফার করেন যাবেন নাকি এরকম অনুষ্ঠানে, উনি গেছেন। নাও এখন আবার সাফাদির যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড, ওনার দেখা সাক্ষাৎ, ওনার অতি উৎসাহ নাকি উনি আরও বেশি অংশগ্রহণ করেছিলেন। আমার মনে হয় এটা তো গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করা হোক বা না হোক, তার কাছ থেকে বিস্তারিত জানার অবকাশ ছিল। আমাদের এটা জানতে হবে, কারণ এটা অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রের জন্য এটা দুশ্চিন্তার বিষয়ই হতে পারে যে একটা বহির্দেশের সাথে, এমন একটা দেশ তাকে আমরা অফিসিয়ালি শত্রু দেশ হিসেবে গণ্য করি, যেখানে আমরা ভ্রমণ করতে যেতে পারি না, মেলামেশা করার কথা না,
ওই দেশের সাথে। তো এই জন্য আমার মনে হয় এটা ডিফিকাল্ট হয়েছে। আরও অন্যান্য কারণ হচ্ছে এই একই সময়ে আমাদের এখানে কিন্তু আরও অনেক ষড়যন্ত্র তত্ত্বের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে যে এই যে দেশে যে আমাদের জঙ্গিবাদী তৎপরতা, একের পর এক হত্যাকাণ্ড, অস্থিতিশীলতা সৃষ্টির কথা সরকারও বলছে, অন্যান্যরাও বলছেন। তার সঙ্গে আবার পাশ্চাত্যের পশ্চিমা দেশগুলি এখানে আইএসের মানে অন্যান্য জঙ্গিবাদীদের সাথে সাথে তারা আইএসের উপস্থিতির কথাও বলতে চাচ্ছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত একটা বিপজ্জনক ইঙ্গিত। তো এইগুলিও আমাদের একটা টেনশন। আপনি যদি দেখেন সাম্প্রতিককালে গত 2 মাসে বা অন্তত আমি বলবো 1-1.5 মাসের মধ্যেই পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের পত্রপত্রিকায় বাংলাদেশ নিয়ে কিন্তু নানান রকম নেগেটিভ রিপোর্ট হয়েছে। আনন্দবাজার পত্রিকা বলেন, আমি ইকোনমিস্টের পত্রিকার রিপোর্ট সাম্প্রতিক দেখেছি, নিউ ইয়র্ক টাইমস ইত্যাদি অনেক পত্রিকাতে কিন্তু আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। গতকাল আমার পত্রিকাতেও একটা রিপোর্ট গেছে যেখানে বলা হচ্ছে চায়নাও বাংলাদেশের তারা দে আর ট্রাইং টু প্লে মোর রোল। তাদের যে মানে ইন্টেলিজেন্স এজেন্সি তারা আইএসআই এর সাথে মিলে আমাদের পরেশ বড়ুয়ার দলকে বাংলাদেশে অ্যাক্টিভ করার চেষ্টা করছে, মানে ফিনান্স করবে তারা, ডিরেকশন দিবে আইএসআই। সো মানে লট অফ থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড। তো এইগুলি কিন্তু সত্যি সত্যি আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের জন্য চিন্তার বিষয়। বিএনপি যখন এক ধরনের পলিটিক্যাল সার্ভাইভালের মধ্যে আছে, স্ট্রাগলের মধ্যে আছে সিমিংলি, তখন এই ধরনের একটা ঘটনা আপনাদেরকে বিব্রত করেছে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। আপনি যে কথাটা বললেন, আমাকে যে এখন প্রশ্নটি করলেন, এই প্রশ্ন এবং জনাব নাইমুল ইসলাম খান যে আলোচনাগুলো করলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। এর মধ্য থেকে আমার বিশ্বাস এবং আমার নিজস্ব বিশ্লেষণ থেকে আমি যেটা মনে করি যে আসলাম চৌধুরীর যে ঘটনা, আমার বিশ্লেষণে যে যদি আসলাম চৌধুরী দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, তাহলে ভারতে গিয়ে তিনি যদি ওই মোসাদের কোনো এজেন্টের সাথে গোপন বৈঠক করেন বা কোনো ষড়যন্ত্রমূলক বৈঠক করেন, সেটা কিন্তু তিনি গোপনে করবেন। বৈঠক করে ছবি তোলা, বেড়ানো, খাওয়া, একেবারে মালা দিয়ে ছবি তোলা, ফেসবুকে দেয়া, এই যে জিনিসগুলো, এতে মনে হয় যে এখানে গোপন কিছু ছিল না বা এখানে কোনো ষড়যন্ত্র ছিল না। আসলাম চৌধুরী হয়তো ইনোসেন্টলি বিষয়গুলো করেছেন, বুঝে করেছেন, না বুঝে করেছেন, এটা আমার বিশ্লেষণ বা আমার বিশ্বাস। আর একটা বিষয় হলো যে বিএনপি কোনো ধরনের ষড়যন্ত্রের সাথে কখনো সম্পৃক্ত হয় নাই, কারণ বিএনপি মনে করে যে বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এর ভিত্তি জনগণ, এবং আইনের বাইরে বিএনপি বেআইনি বা দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে বিএনপি কখনো সম্পৃক্ত হয় নাই, সম্পৃক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। আর আসলাম চৌধুরী কিন্তু বিএনপির মতো একটি দলের যুগ্ম মহাসচিব ইনোসেন্টলি এই ধরনের একটি বৈঠকে যোগ দিলেন, এটা আপনি বিশ্বাস করেন? আমার আরেকটা বিশ্বাস, আমার বিশ্লেষণ এবং বিশ্বাস এই জন্যেই যে বিএনপির যে ফরেন অ্যাডভাইজারি কাউন্সিল আছে, যারা কাজ করেন, আমরা সকলেই জানি যারা কাজ করেন বিদেশি কূটনীতিকদের সাথেও, এদের মধ্যেও আসলাম চৌধুরীর কোনো নাম নেই বা ওই কমিটির মধ্যেও তিনি নেই। এই সমস্ত কারণে আর এরপরে আমরা যে বিষয়টা দেখলাম যে বিএনপি এইগুলো বেরোবার সাথে সাথেই বিএনপি কিন্তু তার অবস্থান ব্যাখ্যা করেছে। বিএনপির মহাসচিব স্পষ্ট উল্লেখ করেছেন যে এটা তার ব্যক্তিগত সফর, এর সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই, এবং ফিলিস্তিনের কে বিএনপি দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা যে সমর্থনটা করি এই বিষয়েও কিন্তু স্পষ্ট করেছেন। একটা প্রশ্ন করে দিই আপনি, আমার একটা কিউরিওসিটি, কারণ ওই জেরুজালেম অনলাইনে আমি একটা লেখা পড়েছি যেটা নিয়ে নাকি কিউরিওসিটি, সেখানে বলা হচ্ছে যে এখানে বাংলাদেশে অগণতান্ত্রিকতার রোষানলে পরে অনেককে ইউরোপে পাড়ি দিতে হয়েছে। হ্যাঁ, তারপরে আরেকটা জায়গায় গিয়ে বলা হয়েছে যদি এই সাফাদিরা যদি সমর্থন দেন, দেশে যদি একটা ভালো নির্বাচন হয়, জাতিসংঘের পর্যবেক্ষণে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি তারা জয়ী হয়ে আসতে পারে তাহলে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক করবেন বলে মিস্টার রহমান বলেছেন। নাও এই যে মিস্টার রহমান, এটা আর একটা কিউরিওসিটির উদ্রেক করে। এটা এই জন্য যে তারেক রহমানের নামও রহমান, ওনার সাথে ইউরোপের একটা কানেকশন আছে, কিন্তু এটা কিন্তু সবই কল্পনা করে বলা হচ্ছে, সরাসরি কিছু নাই। তো আমার মনে হয় যে এই সমস্ত মিলে এটা একটা সিরিয়াস কনসার্ন হয়ে গেছে। না, আপনি যে কথাটা বলেছেন
এই বিষয়টা তো এখন ব্যাপকভাবে আলোচিত বা সমালোচিত, কিন্তু আমার বিশ্বাস এবং আমার নিজস্ব যে বিশ্লেষণ, তাতে আমি মনে করি যে বিএনপি মহাসচিব বিষয়টা স্পষ্ট করেছেন, এবং বিএনপির একটা টিম কিন্তু, একটা হাই প্রোফাইল টিম কিন্তু ফিলিস্তিন দূতাবাসে গিয়ে তাদেরকেও বিষয়টা পরিষ্কার করেছেন। এখন জেরুজালেম অনলাইনে, ফিলিস্তিন এখানে এত ইম্পর্টেন্ট কেন? আমরা তো ফিলিস্তিনকে সমর্থন করছি রাষ্ট্রীয়ভাবে। ওকে, ফিলিস্তিন তো একটা পার্টি, কিন্তু ফিলিস্তিনের একটা বিবৃতি এসেছে বেসিক্যালি বাংলাদেশ। হ্যাঁ, না, ফিলিস্তিনের একটা বিবৃতি এসছে এখানে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এখন উনি যে কথাটা বললেন, এ কথাটাকে আমি এইভাবে বিশ্লেষণটা করতে চাই, এটা আমার বিশ্বাস থেকে এবং আমার নিজস্ব ব্যাখ্যা থেকে, যে আপনার জেরুজালেম অনলাইনে যে বলেছে যে এরকমভাবে যদি একটা নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা মিস্টার রহমান বলেছেন। মিস্টার রহমান উনি যে কথাটা বললেন, এগুলো জেরুজালেম অনলাইনের যে প্রতিবেদক কোন দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, কোন রহমান বলেছেন, বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষেরই শেষে রহমান আছে, নানান রহমান, মিয়া, খান, ভুইয়া, এর অনেক আছে। কাজে এটাকে আমরা শুধু একদিকে যদি আঙুল তুলি, বিষয়টা একদমই হবে না, সঠিক হবে না বলে আমি একেবারে ক্লিয়ার মনে করি। আমি মনে করি যে যদি ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়, সেটা রাষ্ট্রীয় পলিসির বিষয়, এবং সেটা আন্তর্জাতিকভাবেও আমাদের এখানে ওআইসি সম্পৃক্ত, বাংলাদেশ ওআইসির সদস্য, সেখানে তারপরে ফিলিস্তিনের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক, কাজেই অনেক কিছু এর সাথে ইনভলভ। এখানে কিন্তু লুকোচুরির কোনো বিষয় থাকতে পারে না। আর এমন না যে ইসরায়েলের যে নেতার সাথে আসলাম চৌধুরীর কথা হয়েছে, আসলাম চৌধুরী যেমনি খুব দায়িত্বপূর্ণ একজন নেতা না, যুগ্ম মহাসচিব, বিএনপি তো অনেক নিচের লেভেলের একজন নেতা, কারণ স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, অ্যাডভাইজার, তারপরে তার উপরে তো চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারপারসন আছেই, আর তিনি ফরেন অ্যাডভাইজারি কাউন্সিলেরও কোনো সদস্য। মাত্র এর আগে কবে কি ছিলেন উনি? এখনো আছেন, উনি ওই চিটং উত্তর জেলা বিএনপি কনভেনার। এইটা তো মাত্র, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নয়, 1 নম্বর। আর 2 নম্বর, তিনি বিএনপিতে যোগ দিয়েছেন, এটা খুব বেশি বছর আগের কথা নয়, বোধহয় 8-10 বছর, তো আরো বেশি হবে হয়তো, আমি শুনেছি এরকম। আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক নেই এবং আমি ওইভাবে চিনি না, উনি ওই বেল্টের লোক, ওইভাবে আমার সাথে পার্সোনালি ইন্টারাকশনটা নেই। আর একটা বিষয় হলো যে যার সাথে মিটিংটা করেছেন, তিনিও কিন্তু ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নন। উনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সারিরও কিনা তাও সন্দেহ আছে। কাজেই বিষয়গুলোকে যদি তার পার্সোনাল সফর হয়, যেমন তিনি একটা বিবৃতি দিয়েছেন আসলাম চৌধুরী, যে এটা আমার ব্যক্তিগত এবং ব্যবসায়িক সফর এবং তার সাথে আমার কথোপকথন সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত এবং অরাজনৈতিক। কাজেই এটা নিয়ে বিএনপি কিন্তু পরিষ্কার করেছে। এখন সরকার যদি এটাকে বিএনপির উপরে চাপাতে চায়, সেটা অত্যন্ত অন্যায় হবে এবং আমি মনে করি যে এটা মোটেও সমীচীন হবে না। আমি বিএনপি পরিষ্কার করে দিয়েছে, বিএনপি মহাসচিব, আমরা কোনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না এবং আমরা মনে করছি যে এটা আস্তে আস্তে পরিষ্কার হবে, কারণ অতীতে এরকম অনেক ঘটনা ঘটেছে। এই যে বিভিন্ন খুনের ঘটনা, দেখা গেল যে খুন হয়েছে জাপানি নাগরিক, এই নামাজ পড়তে গিয়ে হাবিবুর নবী খান সোহেলের ভাই গ্রেপ্তার হয়েছে, এখন পরিষ্কার হয়েছে যে না, সে আসলে নামাজ পড়তে যাচ্ছিল। এরকম বিএনপির ঘাড়ে চাপানো হয়। আসলে ওই যে আরেকটা কথা বলতেই হয়, উনি যেমন বলেছেন যে আবার এর সাথে সম্পৃক্ত এই যে বর্তমান জঙ্গি ঘটনাগুলো, বিভিন্ন খুন, আমরা কিন্তু পরিষ্কার করেছি যে যখনই দেশে রাজনৈতিক সংকট কাজ করবে, যখনই দেশে গণতন্ত্র কাজ করবে না, যখনই রাজনৈতিক সংকট এবং নির্বাচিত সরকারের সংকট হবে, যখনই প্রশাসনের সব জায়গায় জবাবদিহিতার অভাব তৈরি হবে, তখন কিন্তু এই সুযোগ নিয়ে নানা ধরনের মানুষ, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হবে। এ দিয়ে কিন্তু আমরা বারবার সরকারকে সতর্ক করেছি এবং আগামী দিনের জন্য সংলাপের মধ্য দিয়ে কার্যকর নির্বাচন, জবাবদিহিমূলক প্রশাসন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এগুলো কিন্তু আমরা সরকারের কাছে এবং জনগণের কাছে পরিষ্কার হয়েছে। জনাব নাঈম ইসলাম খান, তাহলে কি বিএনপির এই ডিসঅ্যাসোসিয়েশন বা এই ধরনের
ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বলে যে স্টেটমেন্ট বা বক্তব্য বিবৃতির পরে কি এটা বোঝা যাচ্ছে যে ইনি মানে আইন তার নিজের গতিতে এখন চলবে, শুধু ওনার উপরে নির্ভর করে? এটাকে এটা রাজনৈতিকভাবে বিএনপিকে যে অনেকেই বিশ্লেষণ করছেন যে তাদেরকে এটার জন্য আরও চড়া মাসুল দিতে হতে পারে রাজনৈতিক। প্রথম কথা হলো, আমি একটা জিনিসে বিশ্বাস করি যে শেষ পর্যন্ত সত্যের জয় হবে। যদি বিএনপি অ্যাসোসিয়েটেড না থাকে তাকে তো মাসুল দিতে হবে কেন, কিন্তু টেম্পোরারি এম্বারাসমেন্ট হতে পারে। কারণ এখানে যদি ষড়যন্ত্র নাও থেকে থাকে তাহলে এখানে একটা খামখেয়ালিপনা আছে। আমি মনে করি যে এইটা যতই আমরা যেভাবে বলি যে তার মতো একটা রাজনৈতিক পজিশন, উনি সম্প্রতি পজিশনটা পেয়েছেন, হি শুড হ্যাভ বিন প্লেয়িং ফার মোর রেসপন্সিবল। উনি একটা ইসরায়েলের কথা শুনে ছাপ করে চলে যাওয়ার কথা না। উনি ওনার সিনিয়র নেতাদের সাথে কনসাল্ট করার কথা, যে আমি এটা সুযোগ পেয়েছি একজন ইসরায়েলি নেতার সাথে কথা বলবো, যাবো কিনা। তো আমার তো মনে হয় এই দিজ আর দি প্রবলেম। এইগুলি হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরোবে যে এটার সাথে আর কারোর যুক্ততা আছে কিনা, ওইখানে ওই মানে মিস্টার রহমান কে হতে পারে এবং তার ভিতরে আর কি কাজ করেছে, অন্যান্য কথাবার্তা কি হয়েছে, বাংলাদেশে আর কেউ আছে কিনা। এখন এগুলি কিন্তু নতুন নতুন প্রশ্ন দেখা দিবে। এগুলি সব আমার ধারণা তদন্ত তাকে রিমান্ডে বা জিজ্ঞাসাবাদে এগুলি মুখ্য হয়ে আসবে। এখন বিএনপি একটা স্মার্ট মুভ নিয়েছে, সেটা হলো তারা ডিজোন করেছে উইথ ষড়যন্ত্র। তারা বলেছে যদি আসলাম চৌধুরী কিছু করে থাকে এটা তার ব্যক্তিগত, এটা দল এটা দায় নেবে না, এটা একদম অফিসিয়াল স্টেটমেন্ট। তো এটা স্মার্ট মুভ। এখন কথা হলো যে তাকে মানে ডাইরেক্টলি করেনি, নিগেট করার চাইতে এই অবস্থানটাকে স্মার্ট বলছে। একটা দল কিভাবে জানবে যে কে কি এখানে দুটো জিনিসই আছে। প্রথমত হলো যে আসলাম চৌধুরী নিজের একটা বিবৃতি আছে যে তিনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক সফরে গেছেন, আর দ্বিতীয়ত বিএনপির একটি বিবৃতি আছে যে এর সাথে এই সফরের সাথে বিএনপির কোনো রকমের। আমি একটা কথা বলি, আমরা কনফিউজড হই কেন? টু বি ভেরি অনেস্ট, আমি বলি আসলাম চৌধুরীর এই বিবৃতিও আসলে আংশিক। যত কথাই আমি বলি উনি বিবৃতিতেও উনি পরিষ্কার করে বিস্তারিত বলেন নাই। ইফ আই ওয়াজ ইন আসলাম চৌধুরীজ পজিশন, আমি কিন্তু ভাই বিস্তারিত বলে ফেলতাম যে একেবারে আমি গেছি পদে পদে কার সাথে কি কথা হয়েছে, আমি কারোর কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়েছিলাম কিনা নেতাদের, আমি বলে দিতাম, তারপরে মাপ চাইতাম যে এটা আমার ভুল হয়েছে, এখন আমার যে সাজাই হয়। মানে আমাকে যাতে পিটাইলে আর একটা নতুন কথা বাইর না হয় বা একটা নতুন সিচুয়েশনে রিমান্ডে নিলে কথা বেরোতে হবে কেন, দিস ইজ মাই কোয়েশ্চেন। এখন দেখেন, ইফ উই রিফ্লেক্ট ব্যাক যে শফিক রেহমানের ঘটনাটা, প্রথম দিন আমাদের যেরকম নিঃসন্দেহভাবে আমাদের খারাপ লাগছিল শফিক রেহমানের ব্যাপারে, যে মনে হচ্ছিল যে কমপ্লিটলি ইররিলেভেন্ট মনে হচ্ছিল ওনাকে কেন এটার মধ্যে। কিন্তু পরে দেখেন কি কি হলো, উনি সহ এসে কিছু কাগজপত্র বের করে দিলেন যেটার মধ্যে তার যুক্ততা। তারপরে আবার ওনার স্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন যে উনি ওনাদের সাথে দেখা করেছেন। তো এখন তারপরেও আমি বলছি না যে উনি হত্যাকাণ্ড বা এইসবের ষড়যন্ত্রের সাথে জড়িত, এটা আমার এখনো বিশ্বাস হয় না যে এটা হইতে পারে। বাট এটার মধ্যে এটাতে সহজ না, সিম্পলভাবে দেখা যায় না। এটা তদন্ত জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস। এবং তখন যদি দেখা যায় যে অফিসিয়ালি বিএনপির কারোর সাথে কারোর কোনো সম্পর্ক ছিল না, এমনকি তিনি কোনো সিনিয়রের সাথে কনসাল্ট করেন নাই, তাহলে বিএনপি কেন এখানে বিপদে পড়বে? যেমন আমি জানি না ওই ঘটনাটা, আমিও জানি না, আমার একটু ইন্টারেস্টও হলো যে ওই যে একজনকে গ্রেফতার করা হয়েছিল ইয়ের পরে, ওই যে আপনি বললেন যে নামাজ পড়তে যাচ্ছেন, হাবিবুন নবী খান সোহেলের ভাই, এখন উনি কি ওটা থেকে মুক্তি পেয়ে গেছেন? হয়তো মুক্তি পান নাই, জামিনে পেয়েছেন, তার বিরুদ্ধে আর বেশি দূর এগোয় নাই হয়তো আইন। তো এখন আমি এটাই বলছি যে এইরকমই হওয়া উচিত। এবং এই জন্যই আমি বিএনপির পজিশনটাকে আবার আমি স্মার্ট বলছি এই জন্য এইরকমই হওয়া উচিত। কি হওয়া উচিত? যে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, সন্দেহ করতে হবে কিন্তু শ্রদ্ধাও দেখাতে হবে। কারণ আমরা এই একই আইনি সিস্টেম বিএনপির আমলেও ছিল। বিএনপি যদি এখন বলে যে এটাকে অপপ্রয়োগ করা হচ্ছে, এরকম উদাহরণ খুঁজে খুঁজে বিএনপির আমলের অপপ্রয়োগও আমরা খুঁজে বের করতে পারবো। যেটা করতে হবে যে দৃঢ়তার সাথে, আমি যদি যুক্ত না হই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে আমাকে ইমপ্লাইড করবে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল। এখন আমি যদি এখানে যদি বানোয়াট বানানো হয় যে সাফাদির সাথে বসে এই ষড়যন্ত্র করেছেন, তো সাফাদি আছে না জীবিত, সাফাদি উইল গিভ ইট এ স্টেটমেন্ট, সেখানে আমেরিকানরা যুক্ত হবে। এটা কিন্তু এত সহজ না ইন্টারন্যাশনাল একটা জিনিস, কারণ এটার সাথে আবার নাজুকতা আছে। কারণ ইসরায়েল আবার প্রো আমেরিকান, আমাদের সাথে আমেরিকান রিলেশনশিপ, এইগুলি নাজুক, এত সহজ না যে কাউকে এটার পিছনে। ঘটনাস্থল আবার ভারত,
ভারতে আবার ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, ভারতের সাথে সরকারের সাথে ভালো সম্পর্ক, তাদের বিজেপির সাথে ভালো সম্পর্ক। সুতরাং এবং এটার যে আবার মূল নায়ক শিপন বসু তো এখনো ভারতে। আমারও কিউরিওসিটি যে শিপন বসুর সাথে কথা বলাও খুব জরুরি হবে, এটা ভারতের সাহায্য নিয়েও কথা বলা যেতে পারে। আমি গ্রেফতারের কথা সবসময় বলি না, তার কাছ থেকে জানা যেতে পারে, কারণ শিপন বসু তো দেখি টেলিফোনে পাওয়া যায়, তো বাংলাদেশের পুলিশ তো তার সাথে টেলিফোনেও কথা বলতে পারে, ভাই ঠিক আছে তুমি তো ভারতে আছো, প্লিজ লেট আস নো। আর কি কি সে রাগের কথা বলুক, ক্ষোভের কথা সে সব বলে কিনা জানি না, কিন্তু অনেক কথা বলে। তো এইগুলি এইভাবে, এবং আরো আমি জানি না শিপন বসুরে বা অন্যান্যভাবে জানা যায় বাংলাদেশে আর কেউ কি আছে যারা এইরকম নানান রকমভাবে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক মেনটেন করে। এইগুলি হয়তো ইম্পর্টেন্ট, কারণ কেন ইম্পর্টেন্ট, এগেইন বাংলাদেশ একটা ক্রস রোডে, বাংলাদেশ একটা ডিফিকাল্ট টাইমে ইন টার্মস অফ রিলেশনশিপ উইথ দি ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইন টার্মস অফ এখানকার জঙ্গিবাদ, এই যে ধারাবাহিক সিরিজ হত্যাকাণ্ডগুলি হচ্ছে, এগুলি তো আমাদের জন্য সত্যি দুশ্চিন্তার বিষয়। এই সাফারিংসগুলো হচ্ছে কেন বিএনপির জন্য? এটা কি শুধুই ভুল, শুধু ইনোসেন্স, নাকি এক ধরনের অদূরদর্শিতা, নাকি অন্য কিছু যেগুলো এখন আলোচিত হচ্ছে? এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন উনি যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, যে আমি যদি আসলাম চৌধুরীর জায়গায় থাকতাম তাহলে আমি এটা বিস্তারিত ব্যাখ্যা দিতাম, এবং আমার ব্যাখ্যা দেওয়ার পরে আমি পরিষ্কার করতাম যে এখন আমার যদি কোনো অন্যায় থাকে আমি সেই সাজা পেতে রাজি আছি, আমার এইটা এই কথাটা কিন্তু সুন্দর বলেছেন। এখন ম্যান টু ম্যান তো ভেরি করে। উনি যেমন এই জিনিসটাকে বুঝতে পেরে এটা করতেন। কেউ থাকে না ইন্ট্রোভার্ট ক্যারেক্টারের, কেউ এক্সট্রোভার্ট ক্যারেক্টারের, উনি এটাকে ওইভাবে হয়তো চিন্তাও করে নাই, ওই যে ম্যান টু ম্যান ভেরি করে। এটা করলে আরও ভালো হতো, ওনার জন্যও ভালো হতো, দলের জন্যও ভালো হতো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে একটা রাষ্ট্র যখন সঠিক ধারায় না চলে তখন সেই রাষ্ট্রের ভেতরে কিন্তু নানান ধরনের পানি ঘোলা হয়। সেই পানি ঘোলার মধ্যে নানানভাবে নানান জনের মাছ শিকার করবার চেষ্টা করে। এটা আরেকটা বিষয়। এই মুহূর্তে সরকারের চেষ্টা হলো কিভাবে বিএনপিকে ঘায়েল করা যায়। নইলে এই যে জেরুজালেম অনলাইনে যে প্রতিবেদক বলেছেন মিস্টার রহমান বলে কিন্তু পানিটাকে সাংঘাতিক রকমের ঘোলা করেছেন। এখন তিনি কোন মিস্টার রহমানের গলা শুনেছেন, অথবা কোনো ইনফরমেশন পেয়েছেন, অথবা ওনার নিজের মন্তব্য, অথবা নিউজটা ফ্যাব্রিকেটেড, অথবা নিউজটা ফরমাইশি, কত রকমের কত কি হতে পারে। কারণটা কি? কারণ হলো যে আমাদের দেশটার শাসন ব্যবস্থা সুস্থভাবে চলছে না, গণতান্ত্রিক কার্যক্রম সুস্থভাবে চলছে না, আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে জবাবদিহিতা নেই, সরকারের মধ্যে জবাবদিহিতা নেই। এই জন্যে এক একজন এক এক জায়গা থেকে এক এক রকমের কর্মকাণ্ড করছে। আমরা একেবারে চিরাচেপ্টা হচ্ছি, আমরা দেশের সাধারণ নাগরিক, এবং অনেকেই ধূম্রজালের মধ্যে পড়ে যাচ্ছে যে আসলে কি হচ্ছে, আসলে কি হচ্ছে না। তো সেদিক থেকে আমি আবার বলবো যে বিএনপি তার নিজের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে মনে করে যে বিএনপির মূল শক্তি জনগণ, এবং বিএনপি কোনো ধরনের ষড়যন্ত্র বা বেআইনি কার্যক্রমের সাথে সম্পৃক্ত নয়, এবং বিএনপি মনে করে যে আগামী দিনে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়, এবং সেজন্যই বারবার সরকারকে আহ্বান জানাচ্ছে, নিজেদেরকে সংগঠিত করছে, কোনো ষড়যন্ত্রের সাথে বিএনপি সম্পৃক্ত নয়। এটা আমার বিশ্বাস, এবং আমি বিএনপির কর্মী হিসেবে সেভাবেই নিজেও মনে করি, সেভাবে কাজও করি। কাজেই আসলাম চৌধুরীর যে বিষয়টা, আমি মনে করি এখানে দুটো জিনিস, একটা হলো যে তার সফরটা ব্যক্তিগত এবং ব্যবসায়িক, এবং সে যেভাবে ছবি টবি তুলেছেন তাতে বোঝা যায়, এবং এর সাথে দলের সম্পর্ক। আমি স্মার্ট মুভের সঙ্গে বিএনপি নিজেকে ক্লিয়ার করতে পারলো কিনা? না, ক্লিয়ার করতে পারলো কিনা বোঝা যাবে, কারণ স্মার্ট মুভটা তো হইলো যে অফিশিয়ালি ডিস্টেন্সিংটা হয়েছে, কিন্তু যদি অ্যাসোসিয়েশন থাকে। আমি এখানে পুরনো আরেকটা কথা বলি, মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। মান্না ভাইয়ের যখন ওই টেলিফোন সংলাপটা প্রকাশ হয়, তখন মান্না ভাই ওই একই সময় আমাকে ফোন করেছিলেন। ফোন করার পর আমি বললাম যে আমি তো টেলিফোন সংলাপটা শুনি নাই, আমি শুনিনি, শুনলাম, তারপরে ফোন করলাম রাত্রে, তখন 10:30, উনি তখন খাচ্ছিলেন। আমি ওনাকে কিন্তু বলেছিলাম যে মান্না ভাই, আপনি যদি জেনুইন হন যে ইউ হ্যাড নাথিং রং ডান, তাইলে আপনি আগামীকাল সকালে দি ফার্স্ট থিং ইজ আপনি মিডিয়ার সামনে চলে যান,
পুরো ক্লারিফাই করেন, এমন ক্লারিফাই করেন যে এরপরে আর আপনার বলার কিছু থাকবে না, সব কিছু বলে দেন। হি মেড এ মিস্টেক, হি ডিলেড ইট। কি বুঝতে চেষ্টা করছিল আমি জানি না, কিন্তু এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স। উনি 2 দিন পরে সেটা করার চেষ্টা করেছিলেন এবং সেটাও উনি লাস্ট মোমেন্টে করেন নাই, করতে পারেন নাই। তারপরে তো তাকে ওই দিন রাত্রে পুলিশই ধরে নিয়ে গেল। তো আমার কাছে মনে হয় যে এই ক্লারিফিকেশনটা দেওয়ার ক্ষেত্রে যে দ্বিধা হয়, তার মানে কোথাও সাধারণ, আমরা যদি টেলিফোন সংলাপটা শুনি, ওই যে সাধারণ একটা সন্দেহ হয়। আমি আবারও বলছি, আমি কিন্তু কল্পনাও করতে পারি না যে মাহমুদুর রহমান মান্না একটা বড় কোনো ষড়যন্ত্র করবে, আমি অনেস্টলি বলতেছি। এবং আমার এখনো মনে হয় যে আসলাম চৌধুরীও হয়তো রিয়েল কোনো সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়তো করেন নাই, কিন্তু উনি যদি প্রথমেই বিস্তারিত বলে দিতেন যে ভাইরে আমি এটা উৎসাহ নিয়েছিলাম, ইসরায়েল দেশ উনি কিন্তু রাজনীতিতে যেই পজিশনই হোক, উনি কিন্তু সফল ব্যবসায়ী, উনি দেশ বিদেশের সাথে ব্যবসা করেন। হি শুড হ্যাভ দি নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং যে ইসরায়েলের একটা সংগঠনে এইভাবে হুলস্থুল করে গিয়ে অংশগ্রহণ করা, ছবি তোলা ইত্যাদি ইত্যাদির ইমপ্লিকেশন হতে পারে। তো এই জন্যই উনি এটা ক্লারিফাই করা ওনার পক্ষে সহজ ছিল, উনি সেটা আংশিক করেছেন। এখন দেখা যাক রিমান্ড বা জিজ্ঞাসাবাদে আরও কি বেরিয়ে আসে, এগুলো তো একসময় আমরা হয়তো জানতে পারবো। আমি জানি না আমরা সম্পূর্ণ জানতে পারবো কি না, কিন্তু এটা আলটিমেটলি জানা যাবে, কারণ এটার প্রসেসে একটু সময় হয়তো কম বেশি লাগবে, কিন্তু এটা কিন্তু সব পাবলিক হয়। কীভাবে হয়? কারণ উনিও তো এক সময় কোর্টে হাজির হবেন, ওনাকে যদি কিছুদিন জেলেও রাখা হয়, জেলে নেবেন, তখন কিন্তু কোর্টেও তিনি কথা বলবেন। সো আমরা অনেক কিছু জানতে পারবো, দেখা যাবে যে এর মধ্যে বিএনপির বা অন্য কারোর আর কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। কিন্তু আমি লাস্ট কমেন্ট আমার এটাই যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা দেশের রাজনীতি কখনো এই ষড়যন্ত্র ভিত্তিক রাজনীতি হতে পারে না। আমি বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলই ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে তার রাজনীতির লক্ষ্য হাসিল করা, যেই ষড়যন্ত্র আবার শত্রু দেশ, শক্তিশালী দেশের সাথে সংশ্লিষ্ট, ইন্টেলিজেন্স এজেন্সির সাথে জড়িত, এগুলি খুবই রিস্কি প্রয়াস আমার মনে হয়। আসলাম চৌধুরীকে আপনাদের একটু ব্যাকফুটে ঠেলে দিল কিনা? আমি মনে করি যে রাজনীতিতে এরকম জটিলতার অবস্থা বিএনপির রাজনীতিতে আমি অনেক দেখেছি, কিন্তু বিএনপি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে। কারণ বিএনপি কখনোই কোনো জটিলতার, কোনো ষড়যন্ত্রের ভিতরে ছিল না বলেই বেরিয়ে এসছে। এখনও বিএনপির উপরে যে অপবার্তা দেওয়া হচ্ছে, আমি বিশ্বাস করি যে এটা বিএনপির ক্ষতি করবে না, বিএনপি এখান থেকে সফলভাবেই বেরিয়ে আসবে। কারণ যদি এখানে কূটনৈতিক বিষয়গুলো যারা দেখেন তাদের মধ্যে কেউ জড়িত থাকতেন, তাহলে আমারও নিজের কাছেও খটকা লাগতো বা ধাক্কা লাগতো। কিন্তু যেহেতু আসলাম যদি ষড়যন্ত্র হয়, তাহলে রেগুলার ডিপ্লোম্যাটিক করবে না, না, তারপরেও এটা হাই প্রোফাইল কোনো লিডারশিপের কাজ কিন্তু না। এই জায়গাটাতে একটু ক্লারিফাই করি, এই ধরনের মানে উচ্ছিষ্ট কাজই কিন্তু এগুলি কিন্তু করা হয় জেনারেলি এই লেভেলের লোক দিয়েই। আপনি কি মনে করেন এটা কেউ পৃথিবীর আশা করে যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ব্যক্তি গিয়ে অফিসিয়াল মানে এইসব ষড়যন্ত্র করবে বা পরিকল্পনা করবে? এগুলি ওই ধরনের লোকই দেয়। কিন্তু আপনার যে মূল স্ট্যান্ড যেটা আপনি বলছেন যে বিএনপি যদি জড়িত না থাকে তাহলে জড়িত করা যাবে না, এটা তো সিম্পল। আবার বিএনপি জড়িত না, বিএনপির উনি ছাড়াও যদি দেখা যায় যে আরো 1-2 জন জড়িত, তাহলে এটাও কিন্তু এম্বারাসমেন্ট। ইভেন আজকে যেটুকু ঘটছে এটা তো ডেফিনেটলি এম্বারাসমেন্ট বলেই তো তাদেরকে প্রতিনিধি দেওয়া সহ ফিলিস্তিনি এম্বাসিতে এই সাম্প্রতিক বছরগুলিতে জীবনে গেছে নাকি বিএনপি ফিলিস্তিনি এম্বাসিতে কোনো সহানুভূতি জানাইতে, কিছু জানাইতে যায় নাই তো? কেন যাওয়ার প্রয়োজন হলো? তার মানে তো এটা এম্বারাসমেন্ট। না, এম্বারাসমেন্ট, দেয়ার ইজ নো ডাউট। হ্যাঁ, তা ঠিক আছে। আমরা আমাদের অবস্থানটাকে যেহেতু পরিষ্কার করতে পেরেছি এবং আরও সময়ের সাথে সাথে পরিষ্কার হবে, সেই ক্ষেত্রে সরকারের একটা অপপ্রয়াস তো থাকেই যে বিরোধী দলকে কিভাবে ঘায়েল করা যাবে। সেদিক থেকে তো সরকার সবসময়ই ইস্যু খোঁজার চেষ্টা করে এবং ইস্যু তৈরি করবার চেষ্টা করে। এটা সরকার এক ধরনের ইস্যু মনে করছে, যে কারণেই এটা এম্বারাসমেন্ট হলেও আমি মনে করি যে এই সমস্যাটা থাকবে না। এই জন্যেই যে আসলাম চৌধুরী যে কথাটা বললেন যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দ্বারা এই কাজ হয় না, এই কাজ একটু
নিচেরই হয়, নিচের হলেও এমন নিচে না এবং প্রতিপক্ষ এমন পর্যায়ে না যে এদের মধ্যে কোনো ঘটনা ঘটে। আর যদি তাই হতো তাইলে কিন্তু আমার এটাও একটা সন্দেহ যে যদি তাই হতো তাহলে গোপনে মিটিংটা সেরে আসলাম চৌধুরী হয়তো চলে আসতেন, এর মধ্যে একেবারে ছবি তোলাতুলি, একেবারে মালা গলায় দিয়ে তারপরে বেড়ানো, তারপরে ডিনার খাওয়া, এগুলো তো ওই যে দেখেছি ছবিগুলো, এগুলো হয়তো হতো না। এটা আমার নিজস্ব বিশ্লেষণ যে এগুলো যদি বিএনপি সম্পৃক্ত থাকতো, যদি আসলাম চৌধুরীর ব্যক্তিগত বিষয় না থাকতো, তাহলে কিন্তু এই ছবি তোলাতুলি, এই এত আনুষ্ঠানিকতা এগুলো হতো না। এতেই বোঝা যায় যে না, বিএনপি না, এটা তার ব্যক্তিগত সফর এবং দায় দায়িত্ব তার ব্যক্তিগত, এবং বিএনপি এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত, এটা আমার বিশ্বাসেও নেই, ব্যাখ্যা বিশ্লেষণেও। একদম শেষ কমেন্ট। আমি তারপরেও বলবো যে আসলাম চৌধুরীর এই ভেঞ্চারটা, ইভেন ইফ ইট ইজ এ পার্সোনাল ভেঞ্চার, এটা কিন্তু ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা বিয়ন্ড দি অ্যাকসেপ্টেবল লিমিট। কারণ এটা এমন না যে একজনের সাথে একটু সেমিনারে গেছিলাম, একটা ছবি তুলছি, না ব্যাপারটা। এবং আরও ব্যাপার হলো যে এটা কিন্তু প্রথম দিক থেকে ডিফেন্সটা দেওয়ার জন্য অনেক সময় নেওয়া হয়েছে। যদি এটা ক্লিয়ার দিত প্রথমেই সব কিছু বলে, সবকিছু ততক্ষণ বলে নাই যতক্ষণ পর্যন্ত এক্সপোজ না হয় নাই। এই জায়গাটাতে আমার কিন্তু সন্দেহ। আপনার সাথে আমি একটা বিষয়ে খুব মিল, মানে আমি পছন্দ করছি আপনার একটা বক্তব্য যে আসলাম চৌধুরীর পুরো বিষয়টা মিডিয়ার কাছে একেবারে বিশ্লেষণাত্মক দেওয়া উচিত ছিল। উনি যেটা বলছেন যে উনি সংক্ষেপ করেছেন, কেউ কেউ আছে না স্বল্পভাষী, কেউ খুবই অর্গানাইজ ছিল, যথেষ্ট উৎসাহ নিয়েছিল। মানে আসলাম চৌধুরীকে খুব স্বল্পভাষী মনে হয়েছে একটু, এটা কারো কারো চরিত্র এরকম থাকে, কেউ কেউ একটু বিশ্লেষণাত্মক, কেউ কেউ হয়তো অল্প কথায়। আমি তো মনে করি বিএনপি, আমরা মামলা মোকদ্দমায় পড়লে, আপনি ইউ আর এ লয়ার, ইউ নো ইট ভেরি ওয়েল, মামলা মোকদ্দমায় পড়লে আমরা কি করি যে আমার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠলো এইটা আমাকে চেষ্টা করতে হবে এটা থেকে বেরোনোর। যেমন ধরেন এখন বিএনপির চেষ্টা করা উচিত ওই সাফাদির থেকে কথা বের করা, যে এই মিস্টার রহমান, হু ইজ দ্যাট মিস্টার রহমান, এটা যদি আমি সাফাদির কাছ থেকে বের করে আনতে পারি তাহলে কিন্তু বিএনপির হয় রক্ষা হয়, নয় ধরা খায়, একটা কিছু হবে। আমার কথাটা হলো যে বিএনপির একটা প্রোঅ্যাক্টিভ, মানে একটু মানে এটাতে সিরিয়াসলি নিয়ে এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা চেষ্টা থাকতে হবে। সেটা তো থাকবেই। আমি শেষ কথা বলি, সেটা তো থাকবেই। ওই যে আপনি বললেন না যে মান্না ভাইকে বললাম, মান্না ভাই জিনিসটা ক্লিয়ার করলেন না। তো এরকম হয়, এক একজন এক এক রকমের চিন্তা করে। উনি যেমন চিন্তা করেছেন যে বিশ্লেষণাত্মক ভাবে বললে অনেকটা ক্লিয়ার হতো। এটা ধরে নিয়ে যে উনি কোনো অন্যায় করেন নাই, যদি উনি কিছু অন্যায় করেই থাকেন তাহলে তো উনি এত ইলাবোরেটলি ক্লারিফাই করার মতো অবস্থানে ছিলেন না। এটা তো দেখা যাবে এখন তদন্তে। উনি ওনার দিক থেকে মোটামুটি একটা বিবৃতি দিয়ে ক্লিয়ারিফাই করবার চেষ্টা করেছেন। সেটা হয়তো উনি বললেন যে সেটা সাফিশিয়েন্ট না, কারণ এরপরে অনেক তথ্য বেরিয়েছে, আরো বিশ্লেষণাত্মক হলে ভালো হতো। ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান, ধন্যবাদ জনাব নাঈম ইসলাম খান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে আপনি দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com। দেখা হবে পরের অনুষ্ঠানে।